একটি মাজারে একটা কুমিরের মুখে জলজান্ত তাজা একটা কুকুরকে দিয়ে দেওয়া, ঠেলে দেওয়া, কুমিরের খাদ্যে পরিণত করা, মাজারে মানতের দোহাই দিয়ে এই যে অমানবিক কর্মকাণ্ডটা হয়েছে বাংলাদেশে, সেটা নিয়ে যখন তীব্র প্রতিবাদ এবং আমাদের মানবিক যে বোধ, সেই বোধ যখন জেগে উঠছে, সারা দেশে প্রতিবাদের ঝড় উঠছে এবং প্রতিবাদের ঝড়ের পরিপ্রেক্ষিতে সরকারের একজন মন্ত্রী বলেছেন এই ব্যাপারে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে। এটাকে যখন আমরা যথেষ্ট পজিটিভ পদক্ষেপ হিসেবে দেখছি, ঠিক সেই সময় একজন মানুষকে পিটিয়ে মারা, একজন সুফি সাধককে পিটিয়ে মারা, তার আস্তানা ভেঙে গুড়িয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেয়া, কুপিয়ে পিটিয়ে যে মারার দৃশ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে, পরিকল্পিতভাবে পুরনো ভিডিও ছড়িয়ে উস্কানি দিয়ে এই মৃত্যুর আয়োজন করা, এগুলো সমস্ত কিছু পুলিশ জানা সত্ত্বেও পুলিশ আগে থেকে ব্যবস্থা না নেয়া, এই যে কর্মকাণ্ডগুলো রাষ্ট্রে হচ্ছে, তখন কি আমার কিংবা আমাদের মানবিক যে সত্তা, সেই সত্তা ঠিকভাবে জেগে উঠছে, ঠিকভাবে কাজ করছে? একটা প্রাণীর জন্য, আমার একটা পোষা কুকুরের জন্য আমার বুকের ভেতরে যে হাহাকার হচ্ছে, সেই হাহাকারের চাইতে অন্তত 100 গুণ হাহাকার একজন মানুষের এমন মৃত্যু, একজন সুফি সাধকের এমন মৃত্যুকে কেন্দ্র করে আমার হওয়া উচিত। হ্যাঁ, কোনোভাবেই বলছি না যে আপনার বিবেক কুকুরের জন্য কাঁদছে, এটা খারাপ, এটা অবশ্যই মানবিক, এটা আমরা যে মানবিক হতে পেরেছি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু ঠিক ততটা মানবিক কি আমরা হতে পারছে যখন একজন মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে এবং সেটা ধর্মের দোহাই দিয়ে হচ্ছে, মিথ্যেভাবে হচ্ছে? এই দেশে যদি মানুষের মত প্রকাশ করার অধিকার না থাকে, হ্যাঁ, তার মানে এই না যে আমার যা ইচ্ছা তাই বলবো, অন্যকে আক্রান্ত করব, আমার কথায় আমি যদি কাউকে আক্রান্ত করি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি আমার মতামত ব্যক্ত করি, সেই মতামতের জন্য যদি অন্য 10 জন মনে করে যে আমি ইসলাম থেকে প্রত্যাখ্যাত হয়ে গেলাম, আমি আর ইসলাম ধর্মের অনুসারী নই, তাহলে আমাকে ভিন্ন ধর্মের অনুসারী হিসেবেই ভাবা হোক। আমি বলছি সেই সুফি সাধকের কথা, তাকে ভিন্ন ধর্মের অনুসারী হিসেবেই আমরা কেন ভাবতে পারি না? কেন তাকে জোর করে আমি মানে ইসলাম ধর্মের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইব, কিংবা তাকে জোর করে আমি আমার সব কিছু মানতে বাধ্য করব? এই প্রশ্নগুলো সমাজ থেকে উঠে আসছে। এই আলোচনাগুলো যখন কেউ করতে চায়, তখন তাকেও নাস্তিক ট্যাগ, ধর্মবিরোধী ট্যাগ, এই ট্যাগগুলো দেয়া হচ্ছে। আশ্চর্যজনকভাবে গতকালকে দুপুর থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়ার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে দারোগার মোড়ে যে ঘটনা ঘটল, সেই ঘটনা সারা দেশে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আসার কথা হচ্ছে যে মানুষের মানবিক বিবেক জেগে উঠেছে। বিভিন্ন সংগঠন, পাশাপাশি ব্যক্তি পর্যন্ত এই ব্যাপারে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। অন্যায় 100 বার, হাজার হাজার, লাখো লাখো, কোটি বার অন্যায়। আল্লাহর কোরআন বিরুদ্ধে কোনো কথা হয় না, বলছেন? সুদূর অতীতে আমরা একটু তাকালে আমার মনে হয় যে এতটা মানে দলমত নির্বিশেষে এতটা সবার প্রতিবাদের ভাষা আমরা এর আগে খুব কমই দেখেছি। খুব কম এজেন্ডাতেই সমস্ত দলমতের মানুষই প্রতিবাদ জানিয়েছে যেটা এটাতে ঘটেছে। তার মানে আমরা মানবিক মানুষ হতে পারছি বোধহয়। কুষ্টিয়াতে ওই সুফি সাধক শামীম রেজা, তাকে যে মানে মেরে ফেলার জঘন্য ঘটনা ঘটানো হলো, সেই ঘটনার পরবর্তীতে বিভিন্ন সংগঠন সহ ব্যক্তি পর্যায়ে যে প্রতিবাদের ঝড় উঠছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঝড় উঠেছে, সেই ঝড় নিয়ে আমরা আলোচনা করব যে কারা এই প্রতিবাদগুলো করলো। এমনকি প্রফেসর ইউনূসের আমলে যাদের বিরুদ্ধে মবের পৃষ্ঠপোষকতা দেয়া কিংবা মবকে সমর্থন করার অভিযোগ উঠেছিল, তারা পর্যন্ত এই ব্যাপারে প্রতিবাদ করছে। সেটা রাজনৈতিক প্রতিবাদ হোক আর যেভাবেই প্রতিবাদ হোক না কেন, তাদের এই প্রতিবাদটাকে আমরা সাধুবাদ জানাতে চাই। আরেকটা মারাত্মক ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে এই শামীম রেজাকে আক্রমণের ঘটনার মধ্য দিয়ে কোনো একদিন সেই আস্তানায় যাওয়ার একটা ছবি প্রকাশ করে বাংলাদেশের প্রখ্যাত এবং এই মুহূর্তে আমার মনে হয় যে লালনের, ফরিদা পারভীনের প্রয়াণের পরে লালনের যদি আপনি
এক নাম্বার শিল্পী কিংবা এক নাম্বার সাধক ভাবেন তিনি শফি মণ্ডল, সেই শফি মণ্ডলকে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেয়া হচ্ছে। ওই ফিলিপনগরে শফি মণ্ডলের বাড়িও ওই একই ইউনিয়নে, সেখানে শফি মণ্ডল যদি তার বাড়িতে যান তাহলে তারও একই পরিণতি হবে। কোন সমাজে বাস করছি তাহলে আমরা? কারা করছে এই ঘটনাগুলো? তাদের নাম প্রকাশ করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে ঘটনার বিশ্লেষণ করা এবং মানুষকে একটু সচেতন করার প্রয়াস। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন সুফি সাধককে যেভাবে পিটিয়ে কুপিয়ে গতকালকে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে মারা হলো, সেটা সারা দেশে তোলপাড় শুরু করেছে এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও এটা স্থান পেয়েছে। এই ব্যাপারে বিভিন্ন গোষ্ঠী, দল, সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কুষ্টিয়ার দরবারে হামলা চালিয়ে পীরকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইল মাকাম। এই মাকাম কারা চলুন একটু জানি। এই অভিযোগে শামীম কিংবা শামীম জাহাঙ্গীর যাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে সুফি সমাজকেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। এই যে মানে যে ঘটনাটা ঘটেছে সেখানে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এটা বলেছে। এই ঘটনার একটু পেছনে আপনাদেরকে নিয়ে যেতে চায়। একটা একেবারে ফ্রেশ ভিডিও আমাদের হাতে এসেছে। এই আস্তানায় আক্রমণ করে এই সুফি সাধক শামীম রেজা যে ঘরে, দোতলার যে ঘরে অবস্থান করছিলেন সেই ঘরটাতে আক্রমণ করা হয়, দরজা ধাক্কা করা হয়, ধাক্কা দেয়া হয়, মানে লোহার রড, দেশীয় অস্ত্র দিয়ে দরজায় আঘাত করা হয়। তারপরে ভেতরে থাকা শামীম রেজা দরজা খুলে দেন। তারপরেই তার উপরে অতর্কিত হামলা শুরু হয় এবং তাকে রড এবং মানে যে ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র, সেই অস্ত্র দিয়ে পেটানো এবং কোপানো হয়। ভিডিওটা কিভাবে দরজা থেকে তিনি বেরোলেন, বের করা হলো, সেই ভিডিওটা একটু দেখে নিন আপনারা। এই যে ঘটনা, এরপরে ওই জঙ্গি গোষ্ঠীর একদল শামীম রেজাকে মারতে ব্যস্ত থাকে, আর এক দল তার ঘরে ঢুকে সিসিটিভি ফুটেজ নষ্ট করে এবং হার্ড ড্রাইভ চুরি করে। এই ঘটনাগুলো ঘটিয়েছে। ভিডিওতে স্পষ্ট, আরও বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ঘরে সিসিটিভি ফুটেজ যারা গায়েব করেছে, এটা স্পষ্ট যে এই ঘটনাগুলোর পেছনের মেকানিজমের অন্যতম নেতৃত্বে এই লোকগুলোই ছিল এবং যাদের অধিকাংশই তরুণ। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আইডি থেকে ওই এলাকার, যারা ওই এলাকায় বাস করেন কিংবা দেশের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশে অবস্থান করেন, তারা ফেসবুকে সেই পুরনো ছবি ভাইরাল করে দিয়ে, উস্কানি দিয়ে জনগণকে ডেকে এই কাজগুলো করেছেন। এই ব্যাপারগুলো আরটিভি নিশ্চিত করেছে যে ফেসবুকে উস্কানি দিয়ে কিভাবে করা হয়েছে। আরটিভির এই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, তাহলেই বুঝবেন যে ঘটনাটা কি হয়েছে। এই যে এইভাবে উস্কানি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে যারা এটা করেছে, তাদেরকে কি পুলিশ চেনে না? কিংবা তাদেরকে চিহ্নিত করা কি খুব কঠিন ব্যাপার? আমাদের কাছেও বেশ কিছু মানে প্রমাণ, স্ক্রিনশট এগুলো এসেছে। শফি মণ্ডলকে আক্রমণ করা হচ্ছে ওপেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা একটা পোস্ট আপনাদেরকে দেখাতে চাই, যে পোস্টটাতে আমরা আপনাদেরকে যে ব্যক্তি পোস্ট করেছে তার পরিচয় হাইড করেই এই ব্যাপারটা দেখাতে চাই, কারণ আমাদের কাজ কাউকে বিপদে ফেলা নয়, আমাদের কাজ প্রশাসনকে সচেতন করা। মানে আমি আমার এডিটরকে অনুরোধ করব যে এই পোস্টটা যেন যিনি করেছেন তার পরিচয়ের অংশটুকু কেটে দিয়ে এটা দেখায়। বাকিটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে এই কাজ কারা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পোস্টটা দেখুন। শফি মণ্ডল কোনো একটা দিন, শফি মণ্ডলের সঙ্গে আমরাও ব্যক্তিগতভাবে কথা
কথা বলেছি এই ঘটনার পরে। তিনি বলেছেন যে বছর দুয়েক আগে ওই আস্তানায় একদিন তিনি বেড়াতে গিয়েছিলেন, ওখানে কি কর্মকাণ্ড হয় এগুলো বোঝার জন্য সেই ছবি তুলে এই বিষোদ্গারগুলো করা হচ্ছে যে বাউল শফি মণ্ডল, বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয়, শীর্ষ জনপ্রিয় বাউল শিল্পী শফি মণ্ডল, তাকে আক্রমণ করা হয়েছে। এই পোস্টটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে শফি মণ্ডলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে ওর পুট, মানে শব্দটা উচ্চারণ করতে চায় না, তিনি পশ্চাৎ দেশের কথা বলছেন, ভেতর বাঁশ দেয়া ছাড়া তৌহিদি জনতা থামবে না। ক্ষমা চাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ও যেন ফিলিপনগরে প্রবেশ করতে না পারে, তার সমস্ত দায়িত্ব গ্রামবাসীকে নিতে হবে। গান বাজনা যে যার ধর্ম পালন করবে তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে নিয়ে অবমাননা করলে দেশের মানুষ তো মেনে নেবে না ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, বাউল শফি মণ্ডল কীভাবে আপনার অনুভূতিতে আঘাত দিল? বাউল শফি মণ্ডল কীভাবে কোরআনের অবমাননা করলেন? বাউল শফি মণ্ডল কীভাবে রসুলের অবমাননা করলেন? ব্যক্তিগতভাবে বাউল শফি মণ্ডলের সংস্পর্শে যতটুকু যাওয়ার সৌভাগ্য হয়েছে, তাতে আমি অন্তত এটুকু নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশে বহু ওয়াজি রয়েছে যারা ওয়াজ করে নিজের মানে সংসার চালান কিংবা পেট চালান, তাদের অনেকের চাইতে পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে শফি মণ্ডলের অনেক বেশি ধারণা এবং তিনি এগুলো অনেক ভালো বোঝেন। তিনি কখনোই ধর্ম অবমাননাকর, রসুলের অবমাননাকর, কোরআনের অবমাননাকর কোনো ধরনের একটা শব্দও কোথাও প্রয়োগ করেননি। তাহলে শুধুমাত্র সেই আস্তানায়, নিজের এলাকায় এরকম একটা আস্তানা আছে, সেটা কিভাবে চলছে, কেমন কি অবস্থা সেটা দেখার জন্য যদি সেখানে গিয়ে তিনি হত্যাযজ্ঞে পরিণত হন, তাহলে এই জাতির কপালে আমার মনে হয় দুঃখ রয়েছে। আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যাপারে এখনই সচেতন হওয়া উচিত যে তারা এই ব্যাপারগুলো কিভাবে খতিয়ে দেখবেন। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের কথা। বাংলাদেশের গণমাধ্যম, অনেক গণমাধ্যমে দেখেছি যে তারা শিরোনাম করেছে কথিত পীর হত্যা। কথিত পীর, কথিত পীর, এই শব্দগুলো কথিত শব্দ ব্যবহার করেছে। আমরা কি তাহলে এই গণমাধ্যমগুলোকে কথিত গণমাধ্যম বলতে পারবো? একটা স্ক্রিনশট আপনারা দেখে নিন, গুগল সার্চ দেওয়ার পরে এই যে শীর্ষ 3টা নিউজ এসেছে, সেই শীর্ষ 3টা নিউজের লাল কালি চিহ্নিত দেখেন যে বাংলাদেশের শীর্ষ 3টি গণমাধ্যমের শিরোনামে কথিত শব্দ, কথিত পীর, কথিত পীর। তার মানে কি এই গণমাধ্যমগুলো, আরও টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আপনাদেরকে দেখানো যেত, কিন্তু সেরকম দেখাতে গেলে এই আরও 10-15 মিনিট সময় বেশি লাগবে। তার মানে কি গণমাধ্যমগুলোও এই মববাজদের এক ধরনের উস্কানি দিচ্ছে? একজন সুফি সাধককে কথিত পীর আখ্যা দিয়ে এই হত্যার ঘটনাটাকে কি তারা জায়েজ করার চেষ্টা করছে? একজন অপরাধ করতেই পারে, তার অপরাধ যদি হয়ে থাকে তাহলে তার অপরাধের জন্য প্রথম কাজ হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, আদালত তার বিচার করবেন এবং সরকার সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করবে, বাস্তবায়ন করবে। কিন্তু আদালতের যে বিচারের ভার, সেই ভার আমার নিজের হাতে তুলে নেওয়ার রাইটস কি আছে? আমার কাউকে হত্যার অধিকার কি আছে? সেই অধিকার কি ধর্ম আমাকে দিয়েছে কিংবা রাষ্ট্র আমাকে দিয়েছে? সেই প্রশ্নটা আসে। খুবই আশার কথা সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসনামলে যারা বিভিন্নভাবে মবকে সাপোর্ট করেছেন, তাদেরকে পর্যন্ত এই ঘটনায় প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। যেমন অন্যতম এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, তিনি নানা সময় এই মবকে উস্কানি দিয়ে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টা করেছেন। সেই এবি পার্টি প্রতিবাদ করেছে এই ঘটনার। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মাজারে হামলা করে জ্বালাও পোড়াও ও পীর দাবিকারী ব্যক্তিকে হত্যার ঘটনায় এবি পার্টির নিন্দা। প্রথম আলো এখানেও বলছে পীর দাবিকারী, গণমাধ্যমও এক ধরনের উস্কানিমূলক শব্দ ব্যবহার করছে বলে মনে হয়েছে গতকালকে এই ঘটনা ঘটার পর থেকে। এরপরে খুবই পজিটিভ সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এটা নিয়ে পোস্ট দিয়েছেন। কি পোস্ট দিয়েছেন দেখুন। তিনি ওই শামীম রেজার, সুফি সাধক শামীম রেজার ছবি দিয়ে তিনি লিখেছেন,
অথচ নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবার কথা ছিল। তিনি সরকারকে একটু খোঁচা মেরেছেন যে নির্বাচন হলেই নাকি সব মব থেমে যাবে, কই মব তো থামলো না। তিনি খোঁচা মেরেছেন এই কারণে যে তাদের বিরুদ্ধে খোঁচা মারা হচ্ছিল, এই কারণে খোঁচা মেরেছেন। খোঁচা মারুন, কিন্তু এটার প্রতিবাদ তো করেছেন এনসিপি, তার দল আনুষ্ঠানিকভাবে এটার প্রতিবাদ করেছে। সেই শিরোনামটা দেখে নিন। গণমাধ্যম বলছে, মাজার ভাঙচুর ও পীরকে হত্যার ঘটনায় এনসিপির নিন্দা। এটা খুবই উৎসাহজনক একটা ব্যাপার যে এনসিপি এই ব্যাপারটার তীব্র নিন্দা জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর প্রতিবাদে গত রাতে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মেঘমাল্লার বসুর সহ অনেকের ছবি দেখা যাচ্ছে। সেখানে বলছে, কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। এবং সেই বিক্ষোভে সমাবেশে বক্তারা কুষ্টিয়া দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গোলামে বাবা, কালান্দার জাহাঙ্গীর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন দরবারের পীর আব্দুর রহমান ওরফে শামীম, যিনি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, কুষ্টিয়ায় মাজারে হামলা, অগ্নিসংযোগ, সুফি ইমাম শামীমকে হত্যা, শাহবাগে লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের উপরে হামলা এবং সারা দেশে মব সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক দুঃশাসন থেকে মুক্তির পর জনগণের প্রত্যাশা ছিল জানমালের নিরাপত্তা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। মেঘমাল্লার বসু তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদ ও মব সন্ত্রাসকে কোনোভাবেই আড়াল করার সুযোগ নেই। রাষ্ট্রকে কঠোরভাবে এসব দমন করতে হবে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের যে অক্সফোর্ড, সেখানেও এটার প্রতিবাদে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটার প্রতিবাদ দেখছি, যেটা একটা পজিটিভ দিক, যে এই আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারটা, অমানবিক ব্যাপারটা এবং মবের এই ঘটনা নতুন সরকার আসার পরেও যেটা ঘটছে সেটা কেউ মেনে নিচ্ছে না। এরকম দুটো পোস্ট আপনাদেরকে দেখাবো। একটা পোস্টের ছবি, শুধু পোস্টটা দেখাচ্ছি না, পোস্টের ছবিটা দেখে নিন। সেখানে ওই শামীম রেজার ছবি দিয়ে বলা হচ্ছে যে উনি সেই শামীম, কালান্দার সুরেশ্বরী, এবং তার এই ছবি দিয়ে ব্যাপক প্রতিবাদ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেটা ওই সুফি শামীমের ছবি দিয়ে উই ওয়ান্ট জাস্টিস, এরকম প্রতিবাদের ছবি, ফটোকার্ড, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এই পজিটিভ ব্যাপারগুলো যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে এরকম দৃশ্যও দেখেছি যে সরাসরি এই ব্যাপারটা ঘটানোর জন্য উস্কানি দেওয়া হয়েছে ফেসবুকে, জনগণকে আহ্বান জানানো হয়েছে এবং জনগণকে আহ্বান জানিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটানোর পরে লাইভ করা হয়েছে, হাসপাতাল থেকে লাইভ করা হয়েছে এবং তাদের পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে ম্যাক্সিমামই কুষ্টিয়ার ওই অঞ্চলের বাসিন্দা, যারা ওই অঞ্চলে কেউ থাকেন না, কেউ বিদেশে থাকেন, এমন পরিচয়ও দেখা গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে খুঁজতে খুঁজতে আমরা এমন একটা আইডিও পেয়েছি যে আইডির মালিক তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং তার ওই ফেসবুক পোস্টগুলো ঘেটে মনে হয়েছে তিনি একটি প্রগতিশীল রাজনৈতিক দলের কর্মী এবং প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের একজন কর্মী। তিনি এই ধরনের জঙ্গিপনা ফেসবুকে ছড়াচ্ছেন। তার মানে আদর্শের জায়গা আদতে রাজনীতি যারা করছেন তাদের সবার ভিতরে যে নেই, সেটা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছি আমরা। দর্শক, এই যে ঘটনাগুলো ঘটলো, এখন পর্যন্ত গত রাত পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। আমরা প্রত্যাশা করব সরকার এই ব্যাপারে সিসিটিভি ফুটেজ কারা গায়েব করেছে, এবং এই ভিডিও তো একেবারে অ্যাভেলেবল ভিডিও দেখে সহজেই বের করা যায় যে মূল ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করে এর পেছনে কারা ছিল তাদের খুঁজে বের করা খুবই সম্ভব। সেটা কি করবে সরকার? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।